তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অবশ্যই চীনা এবং বেচু, এবং সেখানে শিয়ালেরও কিছু কথা বলবো। তোমরা দেখেছো যে রিসেন্ট যে ভিডিওটা আমাদের টন্ডি বেচু করেছে, যেখানে সে অন ক্যামেরায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বাচ্চাকে বলছে তার মা নেই, তার মা নেই, এই কথাটা বলছে। কতটা ডেসপারেট হলে একটি বাবার, কতটা উদ্ধত্ত হলে মায়ের মাতৃত্বকে নস্যাৎ করে দিতে পারে। এবং একটি ছোট্ট শিশু, দুধের শিশু, যে বোঝে না, যে অবোধ, সেই বাচ্চাটার মাথায় ক্রমাগত ঢোকানো হচ্ছে তার মা বেঁচে নেই, তার মা বেঁচে নেই, তার মা নেই। আজকে যেই সময় চীনা চলে গেছিল, মাত্র 2.5 বছর ছিল বাচ্চাটার বয়স, সেই সময় বাচ্চাটা আরও ছোট ছিল। বাচ্চা চীনা প্রথম চলে যাওয়ার পরে কান্না করেছে, মাকে খুঁজেছে, এবং সেই সময় থেকে বাচ্চার মাথায় ঢোকানো হয়েছে তোমার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই, তোমার মা আর পৃথিবীতে বেঁচে নেই। আজকে সেটা শুনতে 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 বাচ্চার সেই জিনিসটা মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে। একটা সময় যখন সৌমালিদির দিদামা মারা যায়, সেই সময় এই বেচু যখন ওই মামা বাড়িতে গেছিল, তখন এই বাচ্চাটার সঙ্গে সৌমালিদির যখন দেখা হয়েছিল এবং সৌমালিদি বাচ্চার কাছে জিজ্ঞাসা করেছিল তার মা সম্বন্ধে, তখন বাচ্চাটা কিন্তু এই কথাটাই বলেছে যে আমার মা মরে গেছে। এবং সেই কথাটা সৌমালিদি যখন বলেছিল, তখন সৌমালিদিকে মিথ্যেবাদী প্রমাণ করা হয়েছিল। আজকের ডেটে আবার প্রমাণিত হলো যে সৌমালিদি মিথ্যে কথা সেদিন বলেনি। এর আগে আরেকবার প্রমাণিত হয়েছিল চিড়িয়াখানায়, যখন বাচ্চাটা নন্দনকানন চিড়িয়াখানায় যখন বাচ্চাটা জীবজন্তু দেখছিল, সেখানে বাচ্চাটা মা, পশুটারও বা মা এবং বাবার কথা বারবার জিজ্ঞেস করেছিল, ওর মা নেই, ওর বাবা নেই। তার মানে ওর মনের মধ্যে এই জিনিসটা ঢোকাতে ওর কোথাও না কোথাও, এখন তো প্রকাশ ক্ষমতা অনেক কম, বাচ্চারা এখনো পর্যন্ত সেইভাবে নিজেদের জিনিসগুলো এক্সপ্রেস করতে পারে না, বলতে পারে না যে ভেতরে কি হচ্ছে, সেই যে অনুভূতিগুলো সেইভাবে ফুটিয়ে তুলতে পারে না, বলতে পারে না। মা সম্বন্ধে কি চিন্তা করছে, মাকে কতটা মিস করছে একটা বাচ্চা, সেটা কিন্তু আজকের ডেটে ওই ছোট্ট বাবাটার কিন্তু এখনো বুঝিয়ে বলার মতন জায়গায় সে নেই। যার জন্য সে মানে মা যে চলে গেছে, এই জিনিসটা যে তার মাথায় ঢুকানো হয়েছে, সেটাকে কিন্তু সে মা খোঁজে না সেটা কিন্তু এখন সে বর্ণনা করে বলতে পারবে না। কিন্তু তার অবচেতন মন কিন্তু মাকে খোঁজে। সেই কারণের জন্যই কিন্তু বেচু আজকে একটা মহিলাকে বাড়িতে এনে মাম্মাম ডাকা শিখিয়েছে, এবং বাচ্চাটা দৌড়ে 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 সেখানে যায় মাতৃত্বের ভালোবাসা পাওয়ার জন্য। এটা বোঝার ব্যাপার আছে। আজকে দেখুন, অনেকেই এই বক্তব্যটা শুনে ভীষণ 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 আনন্দিত হয়েছে, বিশেষ করে বেচুর ভিউয়ার্সরা, যারা বেচুর এই অসভ্যতামিকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছেন, সেই সব মহিলারা ভীষণ পরিমাণে খুশি হয়েছে, যে বলেছে হ্যাঁ এরকম মা থাকার থেকে না থাকাই ভালো। বেশ করেছে বলেছে, মানে মা নেই বলেছে, বেশ করেছে। আসলে কি জানেন তো, নিজেদের ওপর দিয়ে কিছু মানুষ আছে, নিজেদের ওপর দিয়ে না যাওয়া পর্যন্ত বুঝতে পারে না। আজকে দিনের পর দিন প্রথম থেকে একই কথা চীনার ক্ষেত্রে বলা হয়েছে, কেন বলল না মা, প্রথম কেন বাচ্চা নিয়ে গেল না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মা এই 1 বছর থেকে বাচ্চার কথা কেন বলল না। আমরা সবাই জানি, যেদিন চীনা বেরিয়ে গেছিল সেই দিন তার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়ার মতন অবস্থা তার ছিল না। কারণ বাচ্চা নিতে গেলে বলপূর্বক তাকে ওখান থেকে নিতে হতো, এবং যেটা চীনা করতে পারতো না। সেই কারণেই কিন্তু বাচ্চাকে না নিয়ে প্রথম কিন্তু সে থানার দ্বারস্থ হয়েছিল, এবং ভোর 3টে পর্যন্ত থানায় বসেছিল বাচ্চাকে নেওয়ার জন্য। এখানেই কিন্তু প্রমাণিত হয় চীনা বাচ্চা নিতে চেয়েছিল। কিন্তু চীনা যেটা ভুল করেছে, চীনা কোনো লিখিত দরখাস্ত, কোনো লিখিত
কাগজ ওই থানায় জমা দেয়নি, তার বাচ্চা সংক্রান্ত কোনো লিখিত কাগজ যে আমি বাচ্চা নিতে চাই, আপনারা আমার বাচ্চাকে এনে দেওয়ার ব্যবস্থা করুন, এটা লিখিত থানায় জমা দেয়নি। যদি দিত আজকে কিন্তু সেটা প্রমাণ সহ থাকতো, কিন্তু চীনা সেই কাজটা করেনি। চীনা থানায় বসেছিল এবং আমরা সবাই দেখেছি সেদিনকে, সেই 17 তারিখের রাতে, হ্যাঁ, বেচু কিন্তু কি করছিল, পালিয়ে বেড়াচ্ছিল এবং বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল, বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল এবং ভিউয়ার্সদেরকে খাইয়েছে কি না, আমার বউ একটা অচেনা পুরুষের সঙ্গে পরকিয়া করে পালিয়ে গেছে, আমার নামে থানায় কেস করেছে, তাই আমি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি, বাচ্চাকে এখন চেয়ে পাঠাচ্ছে, হয়তো বাচ্চাকে নিয়ে বাচ্চাকে মেরেই ফেলবে, এরকম একটা কথা বলে সেই দিনকে সে একটা ভিডিও করেছিল, সেটা সবাই আশা করি মানে তোমরা মনে আছে। এখন চীনাকে বারবার চোরের অপবাদ দেওয়া হচ্ছে, চীনা চুরি করেছে, গয়না চোর, গয়না চোর, গয়না চোর, যেখানে মেয়েটির 5 লক্ষ টাকা, হ্যাঁ, শুধুমাত্র অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ছিল, সেই টাকাটাও ওই বাড়ি থেকে বেরোনোর আগে তার স্বামী পুরো টাকাটা আত্মসাৎ করে নিয়েছে, যেটা স্বীকারোক্তি হয়ে গেছে, যেটা স্বীকার করে নেওয়া হয়েছে, তারপরেও সে চোর না। কিন্তু আজকে চীনাকে বারবার চোর বলা হচ্ছে যেখানে কোনো প্রমাণ নেই, যেখানে প্রমাণ নেই। আমরা সবাই যদি যারা যারা এদের পুরনো ভিডিও দেখেছো জানবে যে এই বেচুর বাড়িতে এরও আগে একবার ডাকাতি হয়েছিল। আমার প্রশ্ন, বেচু কত গয়না বানিয়েছিল যে একবার ডাকাতি হওয়ার পরেও এতদিনের ব্লগিংয়ে আমরা সেরমভাবে ওকে গয়না বানাতে দেখিনি, যদি বানাতো তাহলে নিশ্চয়ই দেখাতো, যেমন রিসেন্টলি মায়ের শাখা বাঁধানো বাঁধাচ্ছে সেটা দেখাচ্ছে, তাহলে ব্লগিংয়ে আমরা নিশ্চয়ই দেখতাম যে সে তার মায়ের জন্য ওই ডাকাতি হওয়ার পরেও সে তার মায়ের জন্য এই গয়না, ওই গয়না, ওই গয়না, ওই গয়না বানিয়েছে, আমরা কিন্তু দেখিনি। কিন্তু তারপরেও বলা হচ্ছে যে চীনা অনেক গয়না গাটি, বাচ্চার গয়না, ওর নিজের গয়না, শাশুড়ির গয়না সমস্ত চুরি করে নিয়ে বেরিয়েছে। চীনা নিজের গয়না নিয়ে চীনা কিন্তু যখন প্রথম ভিডিওটা করেছিল বলেছিল হাতে 2টো শাখা বাঁধানো ছিল, গলায় একটা চেন ছিল, আর সম্ভবত হাতে একটা আংটি ছিল, এই ওর গয়না নিয়ে বেরোনো। সেখানে বারবার মানে ও এবং ও বিয়েতে মনে হয় যে এই গয়নাগুলো পেয়েছিল, হয়তো সেই গয়নাগুলো যেটা স্ত্রীধন সেটা হয়তো নিয়ে বেরিয়েছে, কিন্তু এখানে অ্যালিগেশন লাগানো হচ্ছে সে তার বাচ্চার গয়না এবং তার শাশুড়ির গয়না নিয়ে চলে এসছে। তা আমার বক্তব্য, শাশুড়ির কত গয়না ছিল, আর গয়না যখন নিয়ে চুরি করেই আসলো, তাহলে সেই গয়না চোরের বদনামটা এতদিন পরে কেন দেওয়া হলো? আগে কেন থানায় তার নামে জানানো হলো না যে সে গয়না চুরি করে পালিয়েছে? যখনই সে চলে গেছিল তখনই তো তাদের থানায় জানানো উচিত ছিল, কিন্তু সেখানে তারা থানায় কোনো রকম কিচ্ছু জানায়নি, কোনো থানায় অভিযোগ জানায়নি আজ পর্যন্ত যে তারা মানে চীনা চুরি করে নিয়ে গেছে। রিসেন্ট হয়তো এখন নতুন করে যখন কেস সাজানো হচ্ছে তখন হয়তো চীনার নামে এই অ্যালিগেশনটা আনা হয়েছে যে চীনা তাদের গয়না চুরি করেছে। আজকে চীনা শুধুমাত্র প্রথমের দিকে বাচ্চার কথা বলেনি, কারণ চীনাকে সেটা বোঝানো হয়েছিল, চীনাকে তার আইনে যাদের দ্বারস্থ হয়েছিল, কারণ আমাদের সাধারণ মানুষদের আইন সম্বন্ধে বোঝার কথা না, আমরা আইন সম্বন্ধে না তো বুঝি না তো সেইভাবে জানি, তো সেইখানে তাকে লয়ার যেরকম বুঝিয়েছে চীনা সেই অনুযায়ী কাজ করেছে এবং চীনাকে বোঝানো হয়েছিল তুমি বাচ্চার সম্বন্ধে কথা বলবে না, তাহলে তোমার বাচ্চা পাওয়ার ক্ষেত্রে আরও লেট হতে পারে বা তোমার ক্ষতি হতে পারে বা বাচ্চা পাওয়ার সম্ভাবনা তোমার কাছ থেকে চলে যেতে পারে, সেই কারণে চীনা সেই কথাটা বলেনি। কিন্তু যখন থেকে বুঝতে পেরেছে মিউচুয়ালি ডিভোর্স চীনা দিতে রাজি হয়েছিল, কিন্তু সেখানেও পলিটিক্স করা হয়েছে চীনার সঙ্গে, তাদের ধান্দা ছিল, বেচুর ধান্দা ছিল যে চীনা কে মিউচুয়ালি ডিভোর্স যখন চীনা করতে চাইবে, কারণ বেচুর ধারণা ছিল চীনার মিউচুয়ালি ডিভোর্সটা ভীষণভাবে দরকার ছিল ল্যাটাকে বিয়ে করবে বলে, এবং ল্যাটাকে বিয়ে করার তাগিদটা চীনার এতটাই ছিল সে মিউচুয়ালি ডিভোর্সে বসে যাবে এবং যা যা সত্য বেচু রাখবে তাই তাই সত্ত্বে চীনা মেনে যাবে। কিন্তু ব্যতিক্রমটা সেখানে এটাই ঘটেছে যে চীনা যখন বেচু ডেকে পাঠিয়েছিল এবং চীনা আন্ডারস্ট্যান্ডিং মানে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার জায়গায় যখন বসেছিল মিউচুয়ালি ডিভোর্সে, তখন টন্ডিপ যে সত্যটা রেখেছিল, হ্যাঁ, কি কি সত্য তোমরা সবাই জানো, এক হচ্ছে তার বাচ্চার ওপর থেকে তার সমস্ত অধিকার তুলে নিতে হবে, সমস্ত অধিকার তুলে নিতে হবে, বাচ্চার কথা মা কখনো বলবে না, বাচ্চার সঙ্গে মা দেখা করবে না, বাচ্চাকে নিয়ে কোনো বাচ্চার জীবনে মায়ের কোনো অস্তিত্বই থাকবে না,
যেটা চীনা মেনে নেয়নি। দ্বিতীয়ত যে ওর নাম কি বলে পোস্ট অফিসে এফডি করা ছিল সেটাকে চীনার মানে জয়েন্ট করা ছিল, ওটা যেহেতু চীনা সই করে সেটা বেচুর হস্তান্তরিত করবে, যেটা চীনা মেনে নেয়নি, কারণ ওই টাকাটা ছিল তার বাচ্চার জন্য রাখা। তৃতীয়ত তার যে মানে পাতানো দিদি, সেই দিদির নামে যেই কেসগুলো হচ্ছে সেই কেসগুলো তুলে নেবে। পলিটিক্সটা এমন খাটানো হয়েছিল যে এই জিনিসগুলো সত্যগুলো চীনার কাছে রাখবো এবং চীনা ল্যাটার সঙ্গে সংসার করতে এতটাই মরিয়া সে মিউচুয়ালি ডিভোর্স করে দেবে। এবং তখন আমরা ভিউয়ার্সদেরকে বলবো, দেখো মায়ের চুলকানি এতটা বেশি যে মা সেই চুলকানি মেটানোর জন্য বাচ্চাকে ফেলে রেখে পরপুরুষের হাত ধরেছে এবং সেই পরপুরুষের সঙ্গে ডিভোর্স করা মানে সংসার করার জন্য এই সত্যে রাজি হয়ে মানে কি বলেছে, বাচ্চার অধিকার থেকে বাচ্চা আমাদেরকে দিয়ে দিয়েছে এবং বলেছে বাচ্চার অধিকার তার চাই না, বাচ্চা সে নেবে না। এটাই বলে চীনাকে কি করতো, আরও ভালোভাবে বিক্রি করে পয়সা ইনকাম করতো। যেখানে বাদ সেধেছে চীনা মিউচুয়াল ডিভোর্সে এই সত্যগুলো মেনে নেয়নি। তখন কি করা হয়েছে, মেনে নেয়নি তাহলে ভাই না মেনলে কি হবে, আমরা তো আমাদেরটাই খাওয়াবো। সেখানে তখন বারবার এটাই ভিউয়ার্সদের মাথায় ঢোকানো হয়েছে চীনা এমন নোংরা মহিলা যে পরকীয়া করে যাচ্ছে এবং বাচ্চাকে নেবে না, বাচ্চাকে চীনা নেবে না, শুধুমাত্র স্বামীকে টাইট দেওয়ার জন্য বাচ্চা নেওয়ার নাটক করছে। তখন শুরু হলো এইটা যে চীনা বাচ্চা নেবে না, শুধু বাচ্চা নেওয়ার নাটক করছে। আজকে নিজেরাই ভিউয়ার্সরা শুনতে পাচ্ছে চীনা তার বাচ্চাকে নেওয়ার জন্য কি কি স্টেপ নিয়েছে। এমপি, এমএলএ, চাইল্ড কমিশন, মহিলা কমিশন থেকে ডিএম, সিএম, সর্ব জায়গায় যেখানে যেখানে চীনার পসিবিলিটি ছিল যাওয়ার প্রত্যেকটা জায়গায় গেছে। আমার কথা না, বেচুর দিদি বলছেন যে সে গেছে, প্রত্যেকটা জায়গায় সে স্টেপ নিয়েছে এবং চাইল্ড কমিশনের লোকরাও পর্যন্ত তাদের ওখানে গেছিল, কিন্তু তাদের সঙ্গেও মিসবিহেভ করে তাদেরকে চলে মানে যেতে বাধ্য করে দেওয়া হয়েছে। আজকে চীনা স্টেপগুলো যেগুলো নিচ্ছে আমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারছে না, কারণ আইনের অনেক কিছু বিধিনিষেধ থাকে এবং যেখানে চীনার মানে পদে পদে প্রত্যেকটা স্টেপে চীনার পেছনে লোক লেগে রয়েছে, সেখানে চীনাকে মানে প্রচুর মানে কি বলবো সাবধানতা অবলম্বন করে সমস্ত কাজটা করতে হচ্ছে, সেটা তোমরা সবাই বুঝতে পারছো। সামান্য একটা প্রমোশনাল ভিডিওতে গিয়ে একটা টলি নিয়ে যে পরিমাণে অসভ্যতামি হয়েছে, জীবনে মনে হয় এরকম টলি বিভ্রাট মানে কারো জীবনে ঘটেছে নাকি। অরেঞ্জ টলি নিয়ে যা শুরু হয়েছে, এইরকম ধরনের নোংরামি কোনো মেয়ের জীবনে, কোনো মানুষের জীবনে হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় আমার জানা নেই। আজকে চীনা কিন্তু তারও মানে কি বলবো সেই জিনিসটার সঙ্গেও কিন্তু অবগত হয়েছে এবং ভিউয়ার্সরাও দেখেছে যে মেয়েটার পেছনে কিভাবে হাত ধুয়ে পড়া হয়েছে। আজকে একটি মাকে তার বাচ্চাকে শেখানো হচ্ছে যে তার মা বেঁচে নেই, তার মা নেই বাচ্চার সামনে সেই কথাটা বলা হচ্ছে এবং সেখানে কিছু মহিলারা গিয়ে হাততালি দিচ্ছে। সত্যি কথা বলতে যে আমাদের কিছু বলার নেই, যেই মায়েরা এগুলোতে ইন্ধন যোগাচ্ছেন এবং হাততালি দিচ্ছেন, ঈশ্বর না করুক তাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটলে তারা বুঝতে পারবে যে বাচ্চাকে তার মায়ের কাছ থেকে কারাটা যেমনি মানে কি বলবো অন্যায়, বাচ্চাকে যেমন মায়ের কাছ থেকে কারাটা যেমন অন্যায়, একটা ছোট্ট শিশুর মনে তার মা পৃথিবীতে নেই এই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়াটাও ততটাই অন্যায়। আজকে জানি না বাচ্চার মাইন্ড কিভাবে কাজ করছে, কবে কোন সময় বাচ্চার এই যে ভেতরে ভেতরে বাচ্চা গুমরাচ্ছে কিনা আমরা জানি না, কারণ আমরা অল্প একটু সময়ের জন্য ভিডিও দেখি, সেই অতটুকু ভিডিওর মধ্যে একটা বাচ্চার মনের ভেতরে কি চলছে বোঝা সম্ভব নয়। এবার আসি আমাদের শিয়ালের কথায়। এই কথাটাতে সুতপা আজকে একটা ভিডিও করেছে যেখানে সুতপার বক্তব্য চীনাকে এটা নিয়ে বলেছে যে তুই কেস কামারি নিয়ে কিছু মানে কোথায় গেছিলিস আর কি, দিল্লিতে কোথায় গেছিলিস সেটা বলেছিস, কী জন্য গেছিলিস সেই সব আমাদের কিছু বলিসনি। যখন সেটা বলিসনি তখন সেটা না দেখানোটাই উচিত ছিল। আমার মনে হয় এটা দেখিয়ে তুই ঠিক করিসনি এবং এটা তুই ভয় দেখানোর জন্য করেছিস, এইটা সুতপা বলেছে। এবং নাক ডাকার ব্যাপারে চীনা সুতপা বলেছে যে মানে ওই যে ট্রেনের মধ্যে যে নাক ডাকা,
যেটা নাক ডাকা চলছিল সেই নাক ডাকাটা নিয়ে সুতপা চীনা বলেছে বাবা কি ভয়ঙ্কর নাক ডাকা তোমাদের সঙ্গে শেয়ার করেছে। সেখানে আমিও গিয়ে চীনাকে কমেন্ট করে এসেছি যে আমারও এরকম পুরীতে যাওয়ার সময় একবার ট্রেনে গেছিলাম, অভিজ্ঞতা হয়েছে। সারা রাত্রি ট্রেনের মধ্যে আমরা হাসাহাসি করেছি যে একজন ভদ্রলোক এরকম, একজন না দুইজন ভদ্রলোক এরকম ছিলেন, বীভৎস নাক ডাকছেন, প্রত্যেকটা মানুষ ঘুমাতে পারছে না, উঠে বসছে এবং ওনাকে ঠেলা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। ওনার ওয়াইফকে বলছে আপনার হাজব্যান্ডকে বলুন নাক ডাকা বন্ধ করতে, আমরা ঘুমাতে পারছি না। ওনার ওয়াইফ লজ্জাবোধ করছে, তারপরে ওনাকে ঠেলছে, ধাক্কাচ্ছে, মানে সে বিধিকিচ্ছিরি অবস্থা। এবং সারা রাত্রি আমরা কিন্তু ঘুমাতে যেমন পারিনি, কিন্তু ওই দুজন ভদ্রলোকের কাণ্ড কারখানা দেখে আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি ব্যাপারটা। তা সেটা সুতপা বলেছে যে আমারও এরকম অভিজ্ঞতা হয়েছিল এবং তার সঙ্গে বাচ্চা কাচ্চারা রাত্রিবেলায় ট্রেনের মধ্যে কান্নাকাটি, সে একটা মানে সেরকম ব্যাপার যে একদম শোয়া যায়নি, খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। এবার ও বলছে, শিয়াল বলছে যে বাচ্চা কাচ্চার কান্না তোর কাছে একটা অস্বস্তি হয়, অস্বস্তির কারণ মনে হয়েছে। আমাদের কাছে কিন্তু অস্বস্তির কারণ মনে হয়নি, কারণ আমরা এমনও দিন গেছে সারা রাত্রি আমরা বাচ্চা কোলে নিয়ে কাটিয়েছি। দেখ এটা বলার কোনো বিষয় না, তুই এই যে কথাটা সুতপাকে কোন সেন্সে খোঁচা দিতে চেয়েছিস আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, সুতপা আজকে বাচ্চা কাচ্চা হয়নি, আর সেখানে বাচ্চা কাচ্চা হলে মায়েরা অভ্যস্ত হয়ে যায়। আবার যখন মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু ওই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হুলুস তুলুস যে ব্যাপারটা সবাই কিন্তু নিতেও পারে না, এটাও ঠিক কথা। এবার সুতপা এখনো পর্যন্ত বাচ্চাদের, ওর বাড়িটা নিরিবিলি, কারণ ওর সকালবেলা হাজব্যান্ড চলে যায়, ও একা নিচে থাকে, ওপরে শ্বশুর শাশুড়ি থাকে, তারা তাদের মতন থাকে, ওর মতন থাকে, পুরো বাড়িতে একা, ও সারাদিন ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। সেখানে বাচ্চার কান্নাকাটি চিৎকার চেঁচামেচি এগুলোর সঙ্গে ও কিন্তু মানে অভ্যস্ত নয়। এবার যখন মানুষ নিরিবিলিতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় না, তখন এরকম হ্যাপাজার্ড সিচুয়েশনে পড়লে তার একটু অস্বস্তি হয়। তার মানে এটা সে বোঝাতে চায়নি যে বাচ্চাগুলো ওখানে কান্নাকাটি চিৎকার করছিল বলে আমার অস্বস্তি লাগছিল বা মনে হচ্ছিল বাচ্চাগুলোর আমি কোনো কিছু করে দিই, সেরকম কিন্তু বোঝাতে চায়নি। সুতপা বলেছে ওরও এরকম একটা অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ, যে কি পরিস্থিতি সারা রাত্রি ট্রেনে ঘুম হয়নি, ওরকম চিৎকার চেঁচামেচি হলে ঘুম হয় না। সেটা তুই বোঝাতে চাইলি ওর বাচ্চা নেই বলে ও বাচ্চার চিৎকার সহ্য করতে পারে না এবং বাচ্চার চিৎকারকে ওর হই হট্টগোল মনে হয়, হই হট্টগোল মনে হয়। এটা তোরা এরও আগে প্রমাণ করার চেষ্টা করেছিস যে সুতপা নাকি ওদের কোনো আত্মীয়কে বলেছে যে বাচ্চা কাচ্চার কান্না চিৎকার চেঁচামেচি ও সহ্য করতে পারে না, এবং সেই জন্যই তুই বোঝাতে চাইলি, সেই কারণেই বোধহয় ভগবান ওকে বাচ্চা টাচ্চা আর কি বাচ্চা দেয়নি, ওই জায়গাটা থেকে ওকে বঞ্চিত করেছে। ওর একটা জায়গার মানে খামতি রয়েছে ওর জীবনে, সেটা তুই বোঝাতে চাইলি যে দেখ বাচ্চাকে নিয়ে বাচ্চার হই হট্টগোল এগুলো আমাদের কাছে হই হট্টগোল মনে হয় না, আমরা এটা এনজয় করি, কিন্তু তোর কাছে এটা হই হট্টগোল মনে হয়। তুই যে কথাটা বললি না, এটা শোন, একটা মা যখন মা হয় না, প্রত্যেকটা মায়ের সেই অভিজ্ঞতাটা হয়ে যায়, বুঝতে পেরেছিস? আমার যখন বাচ্চা মানে হওয়ার পরে যখন অপারেশন হয়েছিল, আমি সোজা হয়ে উঠে বসার ক্ষমতায় ছিলাম না, মানে এই রকম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু যখন আমি যখন অপারেশন থিয়েটার থেকে আমাকে নিয়ে আসছে, আমি সবার প্রথমে বলছি বারবার যে আমার বাচ্চাকে কখন আমাকে দেবে, তখনও কিন্তু আমার মানে কোমর পোর্শন অবশ রয়েছে, তারপরেও আমি বলে যাচ্ছি কিন্তু আমার বাচ্চাকে কখন আমার কাছে দেবে। এবং সেখানে নার্স ডাক্তাররা বলছে আগে আপনি সুস্থ হন, তারপরে বাচ্চাকে কাছে নেবেন। তারপরে যখন আমাকে দিয়ে আসছে, যখন আমার মানে আস্তে আস্তে আর কি অবশ ভাবটা কাটছে এবং ব্যথাটা আমি অনুভব করছি, সেলাইয়ের যন্ত্রণাটা অনুভব করছি, তারপরেও যখন আমাকে বাচ্চাকে দিয়ে গেছে আমার কাছে, আমি ওই মানে কি বলবো হাসপাতালের যে বেডের যে ওই রডগুলো থাকে পেছনে, ওগুলোকে ধরে টেনে টেনে মানে বডিটাকে তুলে আমার বাচ্চাকে কিন্তু আমি ব্রেস্ট ফিডিং করিয়েছি, বুঝতে পেরেছিস? কাজেই মাদের এগুলো শেখাতে হয় না। একটা মা যখন বাচ্চার জন্ম দেয় না, প্রত্যেকটা অভিজ্ঞতার সঙ্গে যখন চলে, তখন কিন্তু সেই মা সেই প্রত্যেকটা অনুভূতির সঙ্গে, বাচ্চার প্রত্যেকটা অনুভূতির সঙ্গে কিন্তু মা নিজেকে তৈরি করে নেয়। কাজেই এই জ্ঞানটা তো না দিলেও চলতো, এই জ্ঞানটা সুতপাকে না দিলেও চলতো,
সুতপা যখন বাচ্চা জন্ম দেবে, সুতপা তার বাচ্চার কান্নাতে আনন্দ পাবে নাকি বিরক্ত হবে, সেটা যখন সুতপা মা হবে তখন তোরা দেখে নিবি। সেটা এখন নয়, সেই আলোচনাটা বন্ধ রাখ, আলোচনাটা বন্ধ রাখ। তুই বলছিস তুই তোর বাচ্চার জন্য মানে কি বলেছিস, সারা রাত্রি এমনও হয়েছে বাচ্চা কোলে নিয়ে। আরে ভাই, এটা সব মারা করে, সব মায়েরা করে, বাবারা করে। আমাদেরও এরকম হয়েছে, দিন গেছে, লোডশেডিং, কারেন্টের পর কারেন্ট যাচ্ছে, সারা রাত্রি বাচ্চাকে বসে 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 আমি হাওয়া দিচ্ছি। আমার হাজব্যান্ড মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে, কারণ সে সারাদিন বাড়ির বাইরে কঠোর পরিশ্রম করে, তার পক্ষে সারা রাত্রি জেগে বাচ্চাকে ওইভাবে হাওয়া দেওয়া সম্ভব না। মানে আমি সারা রাত ধরে হাওয়া দিচ্ছি বাচ্চাকে, কখনো অসুস্থ হয়েছে সারা রাত কোলে নিয়ে বসে আছি, বাচ্চা নিচে রাখতে পারছি না, মানে বিছনায় রাখলেই বাচ্চা তারস্বরে চিৎকার করছে। এগুলো প্রত্যেকটা মাকে করতে হয়, এটা বর্ণনা করার কিছু নেই। আজকে বেচু হঠাৎ করে 1 বছরে, মানে ছোট বয়স থেকে মা 2.5 বছর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বাচ্চার অনুভূতি, বাচ্চার শরীর খারাপ, বাচ্চার প্রত্যেকটা জিনিসের সঙ্গে মা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আজকে বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত তার কাছে রেখে মানুষ করলো। 1 বছর বাবা দেখছে, তার জন্য মায়ের ভূমিকা বাচ্চার জীবন থেকে শেষ। মা মানে কি বলবো, মার মানেই মা ডাইনি, ওই মায়ের মানে সান্নিধ্যে যেন বাচ্চা না যায়, মায়ের ছায়াও যেন বাচ্চার উপরে না পড়ে। আমি সত্যি ভাবি তোরা কারা, হ্যাঁ, যে যারা নিজেরা মা হয়েও এই ধরনের একটা মায়ের ওপরে আচরণ করতে পারিস, একটা মা সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারিস। কালকে আমি মানে তোর ভিডিওতে দেখলাম যে টন্ডিপের মা নাচ গান করেছে, ভীষণ আনন্দিত প্রকাশ করছিস, মানে দারুণ আনন্দিত। উনি নাচ গান করেছে, এই রকমই থাকা উচিত, এই রকমই আনন্দ করা উচিত। কিন্তু দেখ, চীনার যখন ঠাকুমা নাচ করছিল তখন ভীষণ গাত্রদাহ হয়েছিল, নাচুনি বুড়ি, উনি হচ্ছেন নাচুনি বুড়ি। তুই কি বলছিস যে বাসের মধ্যে উনি নেচেছে? কি করেছে রে? বাসের মধ্যে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, সেখানে বাসের মধ্যে নাচ গান হচ্ছে, সেখানে ভদ্রমহিলা একটা জায়গায় দাঁড়িয়ে নেচেছে, জামা কাপড় খুলে তো নাচেনি, জামা কাপড় খুলেও নাচেনি, তুলেও নাচেনি। তাহলে তোরা তো গাত্রদাহের কারণ কি? তার নাচটা হচ্ছে আদবুড়ি মহিলা, হ্যাঁ, মন্দিরে যেতে পারে না, বাসের মধ্যে কোমর ঢুলিয়ে নাচ জামাইয়ের সঙ্গে নাচছে, আর মানে অসভ্য মহিলা, নাচুনি বুড়ি। আর উনি যখন আজকে নাচছে তখন হ্যাঁ এইরকমই আনন্দ, কি ভালো লেগেছে ওনাকে এরকম আনন্দ করতে দেখে। মানে তোদের দোগলামি চরিত্রগুলো যখন দেখি না, তখন ভাবি যে তোরা আয়নায় মুখ দেখে মানে তোদের বিবেক টিবেক ঠিক আছে মনে হয়? তো মনে হয়? আমার মনে হয় না যে এই ধরনের মেন্টালিটি একজন যেটা করছে। আরে ভাই, আমি যখন একজন বয়স্ক মহিলার নাচ পছন্দ করবো না, কোনোটাই করবো না। না, টন্ডিপের মা যখন নাচছে ভাই হেবি সুন্দর, আর চীনার ঠাকুমা যখন নাচছে, নাচুনি বুড়ি সারাক্ষণ নেচে যাচ্ছে, ওই রকম অসভ্য মহিলা। হ্যাঁ, ওই জন্যই তো মানে কি বলে, নাতনি এরকম হয়েছে, ঠাকুমা এত নাচুনি হলে নাতনি কি হবে, এই সব নোংরা কথা ওই বয়স্ক মহিলাটাকে বলতে বসিস, যে মানুষটা তোদের নিয়ে কোনোদিনও ভিডিওতে কোনো কথাই বলে না। এবং আমরা যতদিন চীনার ঠাকুমাকে দেখেছি, উনি কিন্তু ভীষণ আনন্দপ্রিয় একটি মানুষ। সে তার কি বলবো, নাতি নাতনির সঙ্গেও আনন্দ ইয়ার্কি মানে হই হুল্লোড় করে থাকেন, এবং ছেলের বউয়ের সঙ্গেও তার যথেষ্ট সুন্দর ব্যবহার, এবং তারা বন্ডিংটাও যথেষ্ট সুন্দর। কাজে এই ধরনের কথাগুলো বলিস না, তোদের এই দোগলামিগুলো যখন সামনে আসে না, তখন ছি ছাড়া আর কিছু বলতে ইচ্ছা করে না। আজকে একটি বাবা মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ায় এসে বলছে একটা বাচ্চাকে তার মা নেই, তোরা সেটা দেখে কোনো প্রতিবাদ তো দূরস্থ, আনন্দ করছিস। একবার নিজেরাও তো মা হয়েছিস, চীনার জায়গায় নিজেদেরকে একটুখানি রেখে দেখিস, কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে গেলে, তার সন্তানকে নিয়ে এই রকম অন্য মানুষরা করলে সেই মায়ের মনের ভেতর দিয়ে কি চলতে পারে, কি যেতে পারে। হ্যাঁ, একবার রিয়ালাইজ করার চেষ্টা করিস। আশা করি তোদের বিবেক কোনোদিনও জাগ্রত হবে না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।